সেই খাওয়ার নামটা যখন পুরুষের নামের সাথে যাবে সেটার একটা স্ট্যান্ডার্ড পেয়েছে। যেমন মোরগ পোলাও, আপনি দেখেন মোরগ পোলাও কি সবসময় মোরগ দিয়ে বানানো হয়? মুরগি দিয়ে হয়। কিন্তু রবীন্দ্রনাথ কি বলেছেন যে কালো সে যতই কালো হোক, দেখেছি তার কালো হয়ে, এইরকম রেসিস্ট কমেন্ট কিন্তু আমি কোথাও দেখি নাই। এই সোসাইটি আপনি হিজাব করলেও আপনাকে ধর্ষণ করতে পারে। নারী মানে হচ্ছে শুধু দেহ, নারী দেহ, এবং নারীর দেহের রাজনীতিকীকরণ করা। সবচেয়ে ক্ষমতাধর নারী যারা এই দেশে ছিলেন, শেখ হাসিনা এবং খালেদা জিয়া, তাদের কি রকম বুলিংয়ের শিকার হতে হয়েছে আপনি বলেন? কারণ যারা বুলিং করে, যা পার্টিকুলারলি যারা এটা করেন বা যাদের বট বাহিনী আছে, তাদের বয়ানের সাথে আপনি যদি একটা শর্ট একটা স্কার্ট পরেও তাদের বয়ানের কথা বলেন, আপনি বুলিংয়ের শিকার তেমন করে হবেন না। এবি পার্টির একজন আমার সাথে এই টকশোতে উনি বলেছেন যে যোগ্য নারী খুঁজে পাওয়া যায়। ইটস 100% মিসোজিনিস্টিক কমেন্ট। হ্যাঁ, পার্টিকুলারলি দুই একটি রাজনৈতিক দলের তো শয়নে স্বপ্নে শুধু নারী ছিল। নারী কিভাবে খাবে, নারী কিভাবে ঘুমাবে, নারী কয় ঘন্টা কাজ করবে, নারী নারী এবং নারী। নারীরা বুলিংয়ের শিকার হন, যখনই প্রতিবাদ আসে তখন কিন্তু এই বুলিংয়ের পরিমাণটা আরও বেড়ে যায়, সেটা রাস্তায় হাঁটতে হাঁটতে হোক কিংবা সোশ্যাল মিডিয়া জগতে হোক। সব দোষ যেন নারীদের। নারীরা কি চায়? এই যে সব দোষ নারীদের, এই লেবেলটা যে এঁটে দেওয়া হয়, ঠিক এই পার্সপেক্টিভ থেকে নারীদের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে যিনি অতিথি হিসাবে আছেন তার সাথে পরিচয় করিয়ে দিই। ডক্টর নাহরিন ইসলাম খান, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আমাদের আজকের এই আয়োজন সব দোষ মেয়েদের। টাইটেলটাই খুব সুন্দর আসলে, মানে সুন্দর বলছি কিন্তু মনোকষ্ট থেকে আপা, যে সব দোষ মেয়েদের। হ্যাঁ, সব দোষ মেয়েদের, এটাই তো আমরা দেখি আসলে। আসলে ঘুরে ফিরে দেখা যায় কিন্তু সব জায়গায় নারীদের একটা দোষ। বুলিং এর কথা বলছিলাম অডিয়েন্সকে, সেই জায়গা দিয়ে যদি আমরা শুরু করি, আপনিও বলছিলেন সব দোষ নারীদের। তো ওটাকে যদি আমি টানি তাহলে দেখা যাবে, আমরা দেখলাম সংসদে আমাদের একজন সাংসদ, জামায়াতে ইসলামের একজন সাংসদ, তিনি যেমনটি আমাদের নারী সাংসদদেরকে নিয়ে অবমাননাকর কথাবার্তা বললেন। তো ওইখানে মানে এরকম একটা জায়গায় যখন এ ধরনের কথা আমরা তাদেরকে নিয়ে বলতে পারি কোনো একটা জায়গায়, আমাদের সাধারণ নারীরা কোথায় নিরাপদ? কোনো জায়গাতেই নিরাপদ না। নারীর নিরাপত্তা হচ্ছে, আমি বলবো যে এটা একটা ধোঁয়াশা বিষয়। নারীর নিরাপত্তা কখনোই আসেনি এই সোসাইটিতে, কখনো আসবে বলেও আমার মনে হয় না। তবে প্রত্যাশা করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি সংসদের কথা বলছেন, যার কথা বলছেন বা যাদের কথা বলছেন তারা এখন বিরোধী দলে আছে। আপনি যদি একটা ট্রেন্ড দেখেন তাহলে এটাই তো হয় যে বিরোধী দল আবার একদিন সরকারি দল হবে, সরকারি দল আবার একদিন বিরোধী দল হবে। তাহলে যাদের এই মিসোজিনিস্টিক থিঙ্কিং, যাদের ব্রেনের মধ্যে নারী মানেই হচ্ছে স্লাট শেমিং করা, এক ধরনের বৈধতা দেওয়া, নারী মানেই হচ্ছে শুধু দেহ, নারী দেহ, এবং নারীর দেহের রাজনীতিকীকরণ করা, তারা যদি ক্ষমতায় যায়, অথবা এই দলগুলোকে পার্টিকুলারলি আপনি দেখেছেন যে ফেসবুকে কিন্তু হাইপ উঠে গিয়েছিল যে তারা ক্ষমতায় চলে যাচ্ছে, এরকম একটা মানে তারা সরকার গঠনই করে ফেলেছিল ফেসবুকে। তো সেই জায়গা থেকে আপনি যখন দেখবেন, তাহলে এই যে একটা প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে, তাদের ব্রেইনের ভেতর, তাদের থিঙ্কিংয়ে, তাদের চিন্তাভাবনায় নারীকে যখন তারা এইরকম করে দেখে, সেই সমাজে আপনি কি নারীর নিরাপত্তার কথা ভাবতে পারেন? কারণ নারীর নিরাপত্তা আপনি যতই বলেন সামাজিকভাবে হবে, পারিবারিকভাবে হবে, কিন্তু রাষ্ট্রের কি কোনো দায় নাই? রাষ্ট্রের দায় সবচেয়ে বেশি। মানে একজন মানুষের নিরাপত্তা দেওয়ার দায় রাষ্ট্রের সবচেয়ে বেশি। তাহলে যে রাষ্ট্র এরকম বিরোধী দলকে মানে লালন পালন করে, যে রাষ্ট্র এরকম একজন সাংসদকে এখন পর্যন্ত আমি দেখি নাই যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং রুমিন ফারহানা যখন এটি সংসদে বলেছেন, তখন মাননীয় স্পিকার তখন বলেছেন যে পত্রিকার কোনো কিছু নিউজ দিয়ে আসলে সংসদে বলা যায় না, উনি চাইলে একটু রিপোর্ট করতে পারেন। আমি জানি না রুমিন সেটি করেছেন কিনা, কিন্তু এখন পর্যন্ত আসলে সেটা আমরা ফলো আপে দেখি নাই। তাহলে হয়েছে কি, মানে এই যে
এটাকে আপনার কাছে খুব মানে উনি যে টোনে যে ওয়াজগুলো করে বা ওয়াজের কিন্তু হিস্ট্রি, উনি তো আবার ওখানটায় বললেন যে এটা উনি বলেননি, সেটাও কিন্তু বলার চেষ্টা করেছেন, খণ্ড খণ্ড অংশ হয়তো এখানে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা এখন হয়েছে। যেটা হয়েছে যে হয়তো উনি সংসদে বলেন না, আমি জানি না, না, সংশোধন, এটা একটু ওয়াজ মাহফিল। হ্যাঁ ওয়াজ মাহফিলে, কিন্তু ওয়াজ মাহফিলে তো আমরা যতটুকু দেখলাম অতটুকু দেখে বুঝেছি এটা কোনো এআই ভিডিও না, অথবা এতটুকুরও দরকার নাই। আপনি যদি উনার হিস্টোরিক্যালি উনার ওয়াজের হিস্ট্রিগুলো দেখেন, উনি যে ওয়েতে কথা বলেন, যেমন আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই সেই বিশ্ববিদ্যালয়ে উনি তো একটি ইসলামিক রাজনৈতিক দল করেন, ইসলামী কিন্তু ছোট একটা মিথ্যা বলাও হারাম, সেই জায়গাতে উনি বলেছেন যে উনি নাকি ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছিল জাহাঙ্গীরনগরে, পরে আমাদের অধিদপ্তর থেকে বলা হয়েছে যে উনি কখনো জাহাঙ্গীরনগরে চান্স পায়নি, এবং উনি ওখানে বলেছেন যে জাহাঙ্গীরনগরের ছাত্রছাত্রীরা সকালে মদ দিয়ে কুলি করেন। তো তাহলে, এবং উনার যে স্লাট শেমিং, নারীদেরকে নিয়ে উনি যেভাবে কথা বলেন, এটা তো নতুন কিছু না। তো পার্টিকুলারলি ওই দিন যদি ওটা নাও বলে থাকেন, উনার মানসিকতায় তো এটি আছে। তো আমি যেটা মনে করি যে যেটি আপনি বলছিলেন বা শুরু করছিলেন যে সব দোষ নারীদের, সব দোষ নারীদের, মানে টাইটেলটা খুবই লুক্রেটিভ, খুবই সুন্দর হয়েছে আপা, কিন্তু এই টাইটেলের পেছনে কতখানি বেদনা আছে আপনি আমাকে বলেন তো। এটি তো একটা খুব দুঃখের একটা টাইটেল যে 2025 সালে এসে 26 সালে এসে আমরা বলছি সব দোষ নারীদের। এই যে সব দোষ নারীদের, এই সব দোষ নারীদের দেওয়ার পেছনে যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা আছে, এটা তো শুধু বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপট দেখলে হবে না। আপনি যদি বাংলা সাহিত্যের দিকে তাকান, দেখেন রবীন্দ্রনাথকে আমরা কত, আমাদের মেয়েদের জীবন ভালোবাসা না, আমরা প্রেমের কবিতায় তাকে উল্লেখ করি। সেই রবীন্দ্রনাথ কি বলেছেন যে কালো সে যতই কালো হোক, দেখেছি তার কালো হয়ে, এইরকম রেসিস কমেন্ট কিন্তু আমরা কোথাও দেখি নাই, অথচ তাকে আমরা দেখেন কোন জায়গাটাতে দাঁড় করিয়েছি না। অথবা বাংলাদেশের নারীর প্রতি যে সমার্থক শব্দগুলো আছে, নারী লাস্যময়ী, সে হচ্ছে একটা আছে ভার্যা, ভার্যা মানে হচ্ছে আপনি তার ভরণ পোষণ কাউকে নিতে হবে, সে অন্তরাল বর্তিনী, সে হচ্ছে ভামা, তারপরে যে একটা বলে না যে লজ্জা নারীর ভূষণ পুরুষের শত্রু, আরে লজ্জা তো প্রত্যেকটা মানুষের ভূষণ হওয়ার কথা, কেন পার্টিকুলার নারীর হবে? তার মানে শব্দ দিয়ে, অথবা যে মানে বয়ানটা আমরা সবসময় চালু রাখতাম, একটু পরিবর্তন হচ্ছে যে আমরা বলতাম মহিলা শব্দটি বলবেন না, কারণ এটার পেছনে নিষ্পেষণের গল্প আছে। তো এগুলো একটু একটু পরিবর্তন হচ্ছে, কিন্তু যখনই আপনি এই শব্দগুলোকে এক ধরনের গ্রহণযোগ্যতার জায়গায় নিয়ে যাবেন, তার মানে হচ্ছে কি আপনি যতটা না সামনে বলছেন, কিন্তু আপনার মনোজগতে নারী বলতেই কিন্তু আপনি লাজুক, নারী বলতেই কিন্তু আপনি লাস্যময়ী, একটা ইমেজ কিন্তু আমাদের মধ্যে, মানে আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে সবসময় আছে। এবং সেটা দেখেন নারীর পোশাক থেকে শুরু করে নারী কি পরলো, নারী কি খেলো, নারী কিভাবে ঘুমালো, মানে সমস্ত কিছুতে নারী। এবং আপনি যদি লাস্ট ইলেকশনের 1.5 বছর, ইলেকশন হওয়ার আগের 1.5 বছর যদি দেখেন, পার্টিকুলারলি 2-1টি রাজনৈতিক দলের তো শয়নে স্বপ্নে শুধু নারী ছিল। নারী কিভাবে খাবে, নারী কিভাবে ঘুমাবে, নারী কয় ঘন্টা কাজ করবে, নারী নারী এবং নারী। তাহলে এই যে নারীর বাইরে আপনি যেতে পারছেন না, এবং পার্টিকুলারলি রাজনৈতিকভাবে নারীকে কন্ট্রোল করার এই যে একটা ইকোসিস্টেম আপনি তৈরি করছেন, তাহলে সব দোষ নারীর হবে না তো কার হবে? যখন নারী প্রতিবাদ করছে, তখন দেখা যাচ্ছে বুলিংটা আরো পরিমাণে বেড়ে যাচ্ছে। মানে নারী হাঁটলে দোষ, নারী কিছু করলে দোষ, রাস্তায় গেলে দোষ, রাস্তায় হাঁটতে পারবে না সেখানে গিয়েও তাকে বুলিং করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও সেখানেও তাকে বুলিং করা হচ্ছে, মানে সর্বত্রই যেন নারীর দোষ, যেটা আপনি একটু আগেও কিন্তু বলছিলেন, তাই না? মানে আমাদের এটা মন মানসিকতায় কোথায় যেন আটকে গেছে। হ্যাঁ, এটা আটকে যাওয়ার তো আরও কিছু কারণ আছে, কারণ নারীকে সবসময়ই মানে একটা এমন করে দেখা হয় যে নারী হচ্ছে খুবই ভয়াবহ একটা জিনিস। এটা ইতিহাস থেকে আপনি দেখবেন যে নারীকে কিন্তু প্রগতিশীল নারীকে ডাইনি ভেবে পুড়িয়ে ফেলা হয়েছে, তাই না? তো তার মানে হচ্ছে কি নারী এই পৃথিবীতে, এই সোসাইটিতে সবসময় একটা ভয়ঙ্কর জায়গায় ছিল। নারীকে মানে পুরুষের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো হয়েছে, সোসাইটি করেছে, এবং এমন করে করেছে যে সবসময় বলা হয়েছে যে নারীকে আসলে এগোতে দেওয়া যাবে না, কারণ নারী তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে, নারীকে সবসময় একটা সাবমেসিভ ওয়েতে তোমার নারীকে রাখতে হবে। তাহলে এই যে আপনি যে কথাগুলো বলছেন যে বুলিংয়ের প্রতিবাদ করা, আপনি বলেন তো সাবিনা আপা, কয়টা মেয়েটার প্রতিবাদ করতে পারে? কয়টা মেয়ে সেটা প্রতিবাদ করার জন্য তো প্ল্যাটফর্মটা আপনাকে তৈরি করে দিতে হবে। আপনি দেখবেন মোটা দাগে আপনি যখনই বাংলাদেশের কোনো পুরুষের সাথে কথা বলেন, আপনি ধর্ষণ নিয়ে কথা বলছেন বা আপনি বুলিং নিয়ে কথা বলছেন, তখনই সাথে সাথে বলবে কি আমেরিকাতে কত হয়,
ইউরোপে কত হয়? ওখানে যেটা আমরা দেখি সেটা আমরা কি দেখি জানেন? রিপোর্টেড। কারণ তখন ওখানকার মেয়েরা থানায় যে কমপ্লেন করতে পারে, ওখানে একটি মেয়ে ধর্ষিত হয়েছে বলে তাকে কেউ পতিতালয়ে বিক্রি করে দিবে না আপা, বা ওখানে যে মেয়েটি প্রতিবাদ করে তাকে সমাজে অচ্যুত ঘোষণা করা হবে না, অস্পৃশ্য করা হবে না। কিন্তু বাংলাদেশে একটা মেয়ে যখন এই প্রতিবাদটি করতে যায়, তার সোশ্যাল ট্রমার কথা কি আমরা চিন্তা করি? যে তাকে মানে সমাজ তো দূরের কথা, তার পরিবারের তার ভেতর দিয়ে কি যায়। 2007 সালে যখন সিডর হলো, তখন দেখা গেছে যে সবচেয়ে বেশি মারা গেছে কারা জানেন? কিশোরী মেয়েরা। কেন? কারণটা হচ্ছে যে লাস্ট মোমেন্ট পর্যন্ত ওই কিশোরী মেয়েদেরকে তার বাবা মা অ্যালাউ করেনি ওই শেল্টার সেন্টারে যাওয়ার জন্য, কারণ পর পুরুষের হাত ধরে আপনাকে ওই শেল্টার সেন্টারে যেতে হবে। তার মানে ওই যে একটা পর পুরুষ উদ্ধারকারী যে পুরুষটি আসবে, যে আপনাকে রেস্কিউ করছে, আপনার গায়ে হাত দিয়ে হাতটা ধরে ওখানে নিয়ে যাওয়া মানে আপনি অস্পৃশ্য হয়ে গেছেন। তাহলে পুরা সোসাইটিটা যখন এইরকম করে চলছে যে একটা দুর্যোগের সময়ও একটা পুরুষ আপনাকে রক্ষা করতে পারবে না বা পুরুষের হাত ধরতে আপনি পারবেন না, এবং যে কারণে কিশোরী মৃত্যু সবচেয়ে বেশি হয়েছিল সিডরে, তাহলে ওরকম একটা জায়গায় থেকে কোন নারীটা সাহস করে তার বুলিংয়ের প্রতিবাদ করতে? করে আমাদের মতো নারীরা, যে নারীরা প্রচণ্ড পোড় খাওয়া এবং যে নারীরা ধরেই নেয় যে এটা করলে আমাকে আটকানো যাবে না এবং আমি করবই, এবং সেই নারীরাই হচ্ছে এই সমাজে পার্টিকুলারলি কিছু রাজনৈতিক দলের সবচেয়ে বড় শত্রু, যারা ধরেই নেয় যে এই নারীর ন্যারেটিভ তার পক্ষে যাচ্ছে না। সে তখন ওই নারীকে খুবই ভয়ঙ্কর একটা কিছু করে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে, তাকে বিধর্মী বলে, তাকে বেপর্দা বলে, আরও যা যা করার তারা করে। তো এটা একটা আসলে ইকোসিস্টেম, এবং এটা তারা করেই হচ্ছে তাদের মতো করে তাদের পুরুষতন্ত্রকে শক্তপোক্ত করার জন্য। মানে নিরাপত্তার কথাটাও তো আপনার, কারণ একটা বড় বিষয় আসে কিন্তু নিরাপত্তার বিষয়টি, নারীর নিরাপত্তা। আর এই অজুহাতে অনেক সময় দেখা যায় কি যে এই যে আমরা দেখি যে বাল্যবিবাহটা কিন্তু একদম সিদ্ধ করে দেয়া হচ্ছে। আমরা যদি এই ক্ষেত্রে একটা বলতে চাই, আমি ব্র্যাক সেলফ কর্মসূচির প্রতিবেদন, সেটা একটু দর্শকদের জন্য বলতে চাই, আপনাকেও বলতে চাই। দেখা যাচ্ছে যে বাল্যবিয়ে সমাজের কোন স্তরে কেমন? দরিদ্র পরিবারে 60%, মধ্যবিত্ত পরিবারে 55%, উচ্চ মধ্যবিত্ত পরিবারে 54%, আর উচ্চবিত্ত পরিবারে 50%। সো এই মানে ডেটা কি বলে? আমার ধারণা গত বছর মানে বাল্য বিবাহতে বাংলাদেশ মানে পৃথিবীতে 8ম স্থানে আছে। এবং আপনার মনে আছে 2018 সালে বা 17 সালে শেখ হাসিনা বলেছিল যে 52% হচ্ছে বাল্য বিবাহ, এবং দেখেন ওই মুহূর্তে কিন্তু তিনি একটা প্ল্যানও করেছেন যেটাকে 16 বছরে উন্নীত মানে পিছিয়ে দেওয়ার, 18 থেকে 16-তে। তাহলে এই যে বাল্য বিবাহর কনসেপ্টটা কি? মানে একটা মেয়ে বেড়ে উঠতে পারবে না, মানে মেয়েটা কেন বড় হচ্ছে? একটা মেয়ে বড় হওয়া মানেই হচ্ছে সোসাইটির একটা হুমকি, এবং তাকে নিরাপত্তা দিতে হবে। সেই নিরাপত্তাটি দিবে কে? তার একজন স্বামী, তার একটা স্বামীর দরকার। তাহলে এই যে স্বামী কেন্দ্রিক নিরাপত্তা, মানে যে সোসাইটি একটা মেয়ের নিরাপত্তাকে এখন পর্যন্ত দেখে যে স্বামী তাকে নিরাপত্তা দিবে, তো ওরকম একটা সোসাইটিতে তো বাল্য বিবাহ এরকম হবে। এবং যে স্ট্যাটিস্টিকটা আপনি দেখালেন যে উচ্চবিত্ত পরিবারের অবস্থাটা আপনি দেখেন, ধরেন বাংলাদেশে 50%, আপনি দেখবেন ব্র্যাক বা তারা অনেক রিসার্চ করেছে, আপনি যদি স্কুলগুলোতে যান, প্রাইমারি স্কুলে না মানে মেয়ে বাচ্চা দিয়ে ভরে থাকে একেবারে। যখনই ক্লাস 6-7 চলে যায় আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়। ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার সময় দেখবেন একদম কিছু স্কুল আছে, সিলেটের কিছু স্কুল আছে নারীই নাই। তাহলে এই মেয়েগুলো কোথায় যায়? এই মেয়েগুলো সেই জায়গায় যায় যে সেই মেয়েগুলোকে বলা হচ্ছে যে তুমি বড় হয়ে যাচ্ছ, তোমাকে এখন বিয়ে দিয়ে দিতে হবে। আপনি কি আমাকে পৃথিবীতে একটা রিসার্চ দেখাতে পারবেন যে ইভেন মেডিকেল সায়েন্সের একটা রিসার্চ যেখানে বলা হয়েছে যে বাল্যবিবাহ যে নারীর জন্য ভালো? বাল্যবিবাহ ভালো প্রমাণ করার একটা মেডিকেল সায়েন্সের রিসার্চও কিন্তু নাই। বাল্যবিবাহ তো শুধু আপনার সোশ্যাল সিকিউরিটি না, সেটার সাথে সাথে নারীর শরীরের কথা আপনাকে ভাবতে হবে। একটা মেয়ে 12, 13, 14, 15 বছরে সন্তানের জন্ম দিচ্ছে, এবং তার যে ট্রমা বা তার যে শারীরিক সক্ষমতা, সেখানেই তো তাকে আটকে ফেলা হয়। তাহলে এই যে বাল্যবিবাহ, শারীরিকভাবে তখন তো সে আসলে তৈরিও হয় না ততটা একটা সন্তান হয়ে যাওয়ার, কারণ ওখানেও কিন্তু একটা বড় অংশ সন্তান জন্ম দিচ্ছে। এবং আপা মানে সন্তান জন্ম দেওয়া এবং এটা কিন্তু শুধু শারীরিক তৈরি হওয়াটা না, মানসিক তৈরিটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন অনেক সময় আমরা দেখি না যে মারা পোস্ট প্রেগন্যান্সি অর মানে
প্রি প্রেগন্যান্সি টাইমে বা প্রেগন্যান্সি টাইমে, ফার্স্ট ট্রাইমেস্টার বা ওরকম টাইমের দিকে মেয়েরা কিন্তু এক ধরনের ডিপ্রেশনে ভোগে। হ্যাঁ, বা অনেক সময় দেখেছেন যে এরকম হয় না যে মারা বাচ্চাকে মেরে ফেলতে চায়, আমরা তখন বলি নিষ্ঠুর মা, কিন্তু এটা যে একটা মানসিক অসুস্থতা। এই যে মানসিক অসুস্থতা নিয়ে কিন্তু কোনো কথা কখনো হয় না। তার মানে বিবাহ, বাল্য বিবাহ বা যাকেই বলেন না কেন, বা একটা সন্তান জন্ম দেওয়া শুধু আপনার ন্যাচারাল একটা প্রসেস না, এটা একটা মানসিক বিষয় আছে। তো সেগুলোর কথা তো আমরা আসলে কখনোই ভাবি না। এবং সেই প্রিপারেশনটা বাংলাদেশে এই দেশে কিন্তু কথা উঠেছিল যে স্কুল কলেজে সেক্সুয়াল এডুকেশনের কথা, সেটা তো ধূলিসাৎ হয়ে গেছে, সেটার দিকে আমরা হাঁটতেই পারিনি, কারণ এগুলো হচ্ছে বেদাত। হ্যাঁ, তখন এইরকম বেদাত জায়গা, যখন একটা মেয়ে তার শরীর জানে না, সেই মেয়েটা জানে না যে প্রেগনেন্সি টাইমে তার কি কি হতে পারে, বা কোন কোন ট্রমার ভিতর দিয়ে সে যেতে পারে, বা কোন ধরনের বিউটিও তো আছে প্রেগনেন্সি, সেটাও কিন্তু আমরা তুলে ধরি না। সে সবসময় ধরে নেয় যে তাকে বিয়ে দিয়ে দেওয়া হবে, তার একটা সন্তান জন্ম দিতে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সন্তানটি হতে হবে ছেলে। মানে ছেলে বাচ্চাও যদি না হয় তাহলে ওটাও যে একটা মার কত বড় মানসিক প্রেশার, এটাও কিন্তু আমরা দেখেছি। অথচ আমরা জানি যে ছেলে বা মেয়ে হওয়ার নির্ধারিত মেয়েদের কোনো ভূমিকাই নাই, কিন্তু তারপরও এই সোসাইটি বলেই দেয় যে এই মেয়েটি একটা ছেলের সন্তানের জন্ম দিতে পারেন, এবং তাকে উৎসাহ দেয় তার স্বামীকে আরও আরও বিবাহ করার, তাই না? তাহলে এই যে সিস্টেমগুলো তৈরি হয়েছে, এখানে কোনো জায়গাতেই কিন্তু সব দোষ নারীতে, ওখানেই আমরা ফেরত আসি। মানে বাচ্চা জন্ম দিলেন আপনি, সেটাও আপনার দোষ, বাচ্চার জেন্ডার কি হবে সেটাও আপনার দোষ, মানে সমস্ত কিছুতেই আপনার দোষ। মানে দোষ ছাড়া নারী একজনকে আপনি দেখাতে পারবেন? সবচেয়ে ক্ষমতাধর নারী যারা এই দেশে ছিলেন, শেখ হাসিনা এবং খালেদা জিয়া, তাদের কি রকম বুলিংয়ের শিকার হতে হয়েছে আপনি বলেন? আমি সবসময় মনে করি যে শেখ হাসিনাকে আপনি ক্রিটিসাইজ করবেন শেখ হাসিনার কৃতকর্ম দিয়ে, কিন্তু সে নারী তা দিয়ে না। আপনি দেখেছেন উনি যখন ইন্ডিয়াতে পালিয়ে চলে গেলেন, একজন আরেকটা দেশের রাষ্ট্রপ্রধানের সাথে তার যেসব ভিডিও বের হয়, এআই ভিডিও, যেসব ছবি, তাদেরকে বিয়ে দিয়ে ফেলছে, এই ধরনের ঘটনাগুলো করে। তার এই সমাজে সবচেয়ে শক্তিশালী যে নারীটি, সেও বুলিংয়ের শিকার হয়। খালেদা জিয়া, তাকে বলা হতো গোলাপি, তাই না? তাহলে এই যে নারীর প্রতি যে অবস্থাটা, এটা কিন্তু আসলে নারী কত শক্তিধর তার উপর নির্ভর করে না। নারীর যেটা ঠিক এই পয়েন্টটাই আমি যদি একটু আসি, যে পোশাক নিয়ে এত কথা হয়, নারীর পোশাক নিয়ে, কিন্তু আপনি যদি দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে বা কোথাও গেলে, যে মেয়েটা হিজাব পরে আছে সেও কিন্তু বুলিং এর বাইরে নাই। তাহলে তার মানে পোশাকটাও এখানে মুখ্য না। তাহলে দোষটা কেন, কোথায় সমস্যাটা? আপা, আমার তনুর কথা মনে পড়ে গেল। আপনার মেয়েটার কথা চেহারা নিশ্চয়ই মনে আছে। তনু মেয়েটা হিজাব করতো, এবং মেয়েটা কোথায় মারা গেছে আপনি বলেন তো? ক্যান্টনমেন্টের মতো একটি সবচেয়ে নিরাপদ জায়গায় এই মেয়েটি মারা গেছে। তার মানে এই সোসাইটি, আপনি হিজাব করলেও আপনাকে ধর্ষণ করতে পারে, এটি হচ্ছে এমন একটি সোসাইটি। তার মানে পোশাক আসলে নারীর নিরাপত্তা দেয় না। নারীর নিরাপত্তা দেয় আপনার রাষ্ট্র, নারীর নিরাপত্তা দেয় আপনার মগজ এবং আপনার ব্রেইন, এবং কোন চোখে আপনি নারীকে দেখছেন সেটা। তা এই যে পোশাকের একটি বিতর্ক তোলা হয়, যে যেটা বলেছেন যে হিজাব করা মেয়েরাও কিন্তু বুলিংয়ের শিকার হয়। আবার আপনি দেখবেন যে আমরা যারা এই মুহূর্তে, আপনি আর আমি দেখবেন কি পরিমাণ বুলিংয়ের শিকার হচ্ছি, আপনার পোশাকের জন্য, আমার চুলের জন্য, আমাদের হিজাব নাই এজন্য। কিন্তু এসবের অনেক নারী আছেন যে যারা আমার এবং আপনার মতোই বা আরও অনেক বেশি প্রগ্রেসিভ, তারা আবার বুলিংয়ের শিকার হয় না। কেন জানেন? কারণ যারা বুলিং করে, যা পার্টিকুলারলি যারা এটা করেন বা যাদের বট বাহিনী আছে, তাদের বয়ানের সাথে আপনি যদি একটা শর্ট একটা স্কার্ট পরেও তাদের বয়ানের কথা বলেন, আপনি বুলিংয়ের শিকার তেমন করে হবেন না। তার মানে নারীর প্রতি যে বিদ্বেষ, নারীর প্রতি যে বুলিং, সেটাও খুব সিলেক্টিভ আপা। এবং সেই সিলেক্টিভ বুলিংগুলা, সেটার সাথে আপনার রাজনৈতিক পরিচয়, আপনার শিক্ষা, আপনার সব কিছুর এক ধরনের সংযোগ আছে। আবার তারপর আপনি এটাও বলতে পারেন যে যে মেয়েটি গার্মেন্টসে কাজ করে, সামহাও সেই মেয়েটিও কিন্তু বুলিংয়ের শিকার হয়। তার মানে আমি বলতে চাচ্ছি যে এক ধরনের বুলিংয়ের ধরেন সিলেক্টিভনেস তো আছেই, সিলেক্টিভ করে আপনাকে বুলিং করা হচ্ছে, সেটাও ঠিক আছে। কিন্তু নারী ইটসেলফ খুব একটা সহজ সরল, ধরেন যে কোনো সাথে পাচে নাই, সকালবেলা গার্মেন্টসে যায়, সন্ধ্যাবেলা বের হয়, ওই মেয়েটা যে কতখানি কি বলবো, একটা দৃষ্টি, ওই দৃষ্টিকে উপেক্ষা করে তাকে পথটা হেঁটে আসতে হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। এবং এই যে দৃষ্টির কথাটা বললাম, এটাও খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাদেরকে এক ধরনের সেন্সিটিভিটি দিয়ে তৈরি করেছে। আমরা কিন্তু একটা স্পর্শ বুঝতে পারি, আমরা একটা তাকানো বুঝতে পারি, সেই ক্ষমতাটা কিন্তু নারীকে দিয়েছে।
একটা নারীর, আমি খুব খেয়াল করি সবসময় ধরেন যখন বসে থাকি ট্রাফিক জ্যামে, যে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি দেখবেন একটা দারোয়ান অথবা একটা সিকিউরিটি গার্ড, ওই মেয়েটা যতক্ষণ না পর্যন্ত তার দৃষ্টির আড়ালে যাচ্ছে সে মেয়েটিকে দেখছেই তো দেখছে, এবং এমন দৃষ্টিতে দেখছে যে দৃষ্টিটা খুব সমীচীন নয়। তাহলে এই যে দৃষ্টি দিয়ে, মানে আমি এই কথাটা সব জায়গায় বলি আপা, যে ধর্ষণ কিন্তু শরীর দিয়ে শুধু হয় না, ধর্ষণ চোখ দিয়ে হয়, ধর্ষণ শব্দ দিয়ে হয়, ধর্ষণ অনেক কিছু দিয়ে হয়। কিন্তু আমরা ধর্ষণ বলতেই শুধু খালি ভাবি যে শরীর দিয়ে ধর্ষণ হয়, এবং ধর্ষণ যখন হয়ে গেল তখন আপনার সম্ভ্রমহানি হলো। নারিন, আমরা তো এমনও কথা শুনেছি, তুমি এর ধরনের পোশাক পরেছো কেন, এই জন্যই তো তোমাকে এটা করা হয়েছে, বা মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘুরে ফিরে ওই দোষটাই চলে আসছে, দোষটাই নারীর। এবং মানে যে কোনো পোশাক পরলে যেহেতু আপনাকে দোষ দেওয়া হচ্ছে পোশাকের জন্য, কিন্তু জানেন যারা এই কথাগুলো বলে, বা পার্টিকুলারলি তো ধর্ম নিয়ে রাজনীতি করেন যারা, তারা এই কথাগুলো বলেন। ইসলাম কিন্তু নারীকে যেমন পর্দা করতে বলেছেন, পুরুষকেও পর্দা করতে বলেছেন। এবং আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে পুরুষের দৃষ্টিকে তারা অবনত রাখতে বলেছেন। তো তখন ধরেন একটা মেয়ে সে কি পড়লো, সেটা তুমি যখন জাজ করছো তোমার ধর্মীয় বয়ান দিয়ে, তোমার সৃষ্টিকর্তা কিন্তু তোমাকে, তুমি ভেবো না যে ওখানে তুমি অনেক প্লাস পয়েন্ট পাচ্ছ, মাইনাস হচ্ছে। এবং আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, বা যতটুকু ইসলাম বুঝি, বা আমরা তো সবাই একটি ধর্মীয় আবহে বড় হয়েছি, আল্লাহ কিন্তু আপনাকে বিচার করবে আপনি পুরুষ কিংবা নারী বলে না। সৃষ্টিকর্তার কাছে কিন্তু জেন্ডার নাই। সৃষ্টিকর্তার কাছে কি আছে, যে আপনি কতটা সৎ ছিলেন, আপনি কতটা ভালো কাজ করেছেন, আপনি কতটা অন্যায় করেননি অথবা করেছেন, তার উপর আপনার কর্ম, হ্যাঁ, আপনার ইখলাস, আপনার ঈমান, তার উপর। আল্লাহ কি কখনো বলেছেন যে আমি মেয়েদের জন্য এতটা মার্কস রাখলাম, পুরুষের জন্য? আল্লাহর কাছে কিন্তু কোনো জেন্ডার নাই। তাহলে এই কথাগুলো আপনি কাকে বোঝাবেন? এটা বোঝানোর তো, মানে এটা নিয়ে যখন বলবে তখন কি বলবে জানেন, মানে আমি অনেক জায়গাতে এই বুলিংয়েরও শিকার হয়েছি, যে চুল খুলে এসে কোরআনের আয়াত বলছে। মানে কোরআনের আয়াত আপনি কেন পর্দা না করে বলছেন? মানে আমি একজন মুসলিম হিসেবে আমার ধর্মকে আমি কিভাবে বলবো সেটাও কেউ ঠিক করে দিবে। তাহলে এই সোসাইটিতে সব দোষ নারীর আপা। নারিন, আরেকটা জিনিস, সব দোষ নারীর, আমরা অনেকগুলো কথা বলছিলাম, কিন্তু দেখা যায় যে নারীরাও কিন্তু নারীদের বিশাল শত্রু হয়। বুলিং এর আপনি যদি দেখেন কমেন্ট বক্সে গিয়ে, নারীরা কিন্তু প্রচুর কমেন্ট করে এবং এই ধরনের দোষারোপ করে, অনেক ধরনের দোষারোপ করে মেয়েদের কমেন্ট করছে, সেটাও তো হচ্ছে। হ্যাঁ, এই কথাটাও আমি সবসময় বলি যে নারীরা কতটা নারী বান্ধব। আসলে হয় কি, আমি জানি না, আপনি নিশ্চয়ই হুমায়ুন আজাদের নারী বইটি পড়েছেন। আপনি দেখেছেন যে ওখানে হুমায়ুন আজাদ লিখেছিল যে একটা ধরেন খুব স্মার্ট একটা কৃষ্ণকায় একটা নারী, হ্যাঁ, কি করে একটা স্বর্ণকেশীর কাছে পরাজিত হয়। এবং মানে সব কিছুর পেছনে কিন্তু এই যে বললাম যে নারী নারী বান্ধব না, আপনার চেহারা, আপনার গায়ের রং কেমন, সেগুলোও কিন্তু একটা বড় একটা ভূমিকা পালন করে ওই জায়গাটাতে। যে নারী যে নারী বান্ধব হতে পারে না, আপনি দেখবেন আমরা নারীরাই বলি যে গায়ের রং ময়লা, মানে গায়ের রঙকে আমরা ময়লা বানিয়ে ফেলেছি, মানে কালো মানে ময়লা। আবার একটা রিসার্চ বলেছে যে ইন্ডিয়াতে দলিত গোষ্ঠী নারীদের উপর একটা রিসার্চ হয়েছিল, ওখানে বলেছে যে তারা তাদের ইনকামের 60% টাকা পার মান্থ খরচ করা হচ্ছে ফেয়ারনেস ক্রিমের জন্য। এই যে ফেয়ারনেস ক্রিমগুলো করা হয়, তারা ধরেই নেয় যে আপনার মুখ যতটা সাদা বা আপনি যতটা মানে নিজেকে সুন্দর হিসেবে প্রমাণ করতে পারবেন, এটাই হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট। মানে উইমেন, আপনি নিজেকে খুব এম্পাওয়ার্ড মনে করেন চেহারা দিয়ে। তো যে প্রসঙ্গে ছিলাম যে নারী যে নারী বান্ধব না, আপনি দেখবেন নারীরা কিন্তু নারীর পোশাক, নারীর দেহ, নারীর চেহারা নিয়ে সবচেয়ে বেশি কটূক্তি করে। একটা শাশুড়ি সবচেয়ে বেশি তার ছেলের বউকে মানে কাঠগড়ায় দাঁড় করায় হয় তার গায়ের রঙের জন্য, বা সে দেখতে কেমন সেটা। তবে এটার পেছনেও না একটা বিষয় আছে আপা, সেটি হলো যে মেয়েরা সব সময় কিন্তু, আপনি যদি ইতিহাস দিয়েই দেখেন, জন্ম থেকেই দেখেন, যত বড়লোক পরিবারের মেয়েই হোক না কেন, মেয়েরা কিন্তু এক ধরনের ইনসিকিউরিটি নিয়ে বড় হয়। তার সিকিউরিটিটা কোথায় দেয়? যে তুমি সুন্দর কিনা, সৌন্দর্য একটা সিকিউরিটি। অনেক টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্ট আপনি দেখেছেন, পরীক্ষার ফার্স্ট হয়ে যাচ্ছেন আপনার চেহারা সুন্দর বলে, মানে কত একটা হাস্যকর বিষয়। তো এইসব জায়গা থেকে হয়েছে কি, একটা মেয়ে যখন জন্মায় সে ওই ইনসিকিউরিটিটা নিয়েই জন্মায়। সে যত ক্ষমতাবান মেয়েই হোক না কেন, তারও ইনসিকিউরিটিটা সব সময় থাকে। এবং মেয়েরা সব সময় এই সোসাইটিতে নিজেকে একটা
খোলসের ভেতরে রাখার চেষ্টা করে। সেই খোলসটা হচ্ছে কালছিমের মতো, যে আপনি ভেতরে থাকবেন, বাইরে একটা শক্ত আবরণ থাকবে। সেই আবরণ আপনার পুরুষ, সেই আবরণ আপনার সোসাইটি, সেই আবরণ ঘরের ভিতর বিবাহিত হওয়ার আগে আপনার ভাই, আপনার বাবা, বিয়ে হয়ে গেলে আপনার স্বামী। তো এই যে একটা সিকিউরড এনভায়রনমেন্টে একটা মেয়ে নিজেকে দেখে এবং বড় হতে দেখে এবং তার আশেপাশে সব মেয়েকেই দেখে, ওই ইনসিকিউরিটি থেকে নারীকে কিন্তু নারী বান্ধব হতে বাধা দেয়। কারণ সে যে নারী বান্ধব হবে, তার চারপাশে কিন্তু এই সিস্টেমটাই নাই। সে তখনই ধরে নেয় যে আমি যে এই নারীটার জন্য নারীর পক্ষে কথা বলবো, একটা বয়ান তৈরি করব, এই বয়ানটা তৈরি করতে গেলে আমাকে বুঝতে হবে যে এই বয়ানে তৈরি করতে গেলে আমাকে সোসাইটি থেকে আলাদা হয়ে যেতে হবে, আমি অন্য নারীদের রোষানলে পড়ে যাব। তাহলে এই যে অন্য নারীদের রোষানলে পড়ে যাওয়া, এটাও কিন্তু অনেক সময় নারীকে নারী বান্ধব হতে দেয় না। আর নারীকে নারী বান্ধব হওয়ার জন্য আপনার একটা প্র্যাকটিসেরও দরকার, পড়াশোনার দরকার, অথবা নিজেকে নিজের ওই জায়গায় বসে আপনি যে নারী, ধরেন ক্ষমতাবান হলেও ক্ষমতার চেয়ারটা সবসময় কিন্তু আপনাকে শাসকের ভূমিকায় নেয়, আপনার জেন্ডার ভুলিয়ে দেয়। কিন্তু কয়টা নারী আছে ক্ষমতার চেয়ারে যে সে বুঝতে পারে যে আমি যেমন ক্ষমতাবান কিন্তু তার সাথে সাথে আমি একটা নারী, এটা কিন্তু ভুলিয়ে দেয়। বুঝতে দেয়া হয় না, মানে এখানেও কি একটা রাজনীতি? হ্যাঁ, অফকোর্স। এই যে একটা সিস্টেমের কথা বললাম, যে ওই সিস্টেম আপনাকে বুঝতে দিবে না। আপনি নারীর প্রতি বা নারী হয়ে সংবেদনশীল হওয়ার জায়গাতেই আপনাকে বলবে যে দেখো, নারী মানে হচ্ছে কোমল, নারী মানে হচ্ছে লাস্যময়ী, তুমি ক্ষমতার চেয়ারে বসা, তোমাকে কোমল হওয়া যাবে না, তুমি কাঁদতে পারবে না, নারী সুলভ আচরণ তুমি করতে পারবে না। তার মানে ওই ইকোসিস্টেমটাই নারীকে একটা মানে শক্তিশালী হিসেবে দেখানোর চেষ্টা করতে, যে সে যে নারী, ওই জায়গাটাতেই তাকে ভুলিয়ে দেয়। তাকে ওই মানে নারী হওয়ার জন্য আমি বলছি না যে নারীকে দুর্বল হতে হবে, আমি বলছি না যে নারীকে বেশি সফট হতে হবে পুরুষের থেকে, কিন্তু ন্যাচারালি নারীর যে ইনস্টিংক্টগুলো আছে সেটাও কিন্তু আপনি প্রকাশ করতে পারেন না আপনার ইকোসিস্টেমের জন্য। কারণ আপনাকে তখন বলবে যে আচ্ছা দেখো, মেয়ে তো দুর্বল, তো মানে আমাদের মেয়েদের যেটা সমস্যা হয়েছে যে প্রতিনিয়ত আমরা যে শক্তিশালী, এটা প্রমাণ করার একটা চেষ্টা আমাদের চালাতে হয়। আমি যদি আমার ব্যক্তিগত জীবনে বলি, যে আমাকে যখন প্রচুর সাইবার বুলিং করা হয়েছে ইলেকশনের আগে, যত বাজে কথা বলা হয়েছে, যা যা করা হয়েছে, যেসব ফটো কার্ড আমি দেখেছি, ওগুলার পরে আমার কি হয়েছে, আমার যেটা হয়েছে যে আমার প্রতিদিন মনে হয়েছে যে আজকে আমার তো মন খারাপ হয়েছে, আমি কষ্ট পেয়েছি, রাতে ঘুমাতে পারিনি, কিন্তু পরের দিন সকালে আমাকে কিন্তু শক্তিশালী নারীর ভূমিকায় যেতে হয়েছে। এটা কিন্তু আমাকে একটা নেগেটিভ এনার্জি দিয়েছে। এই নেগেটিভ এনার্জি কিন্তু আমার দরকার ছিল না যদি সোসাইটিটা সংবেদনশীল হতো। কিন্তু এই যে প্রতিনিয়ত আপনাকে শক্তিশালী, ভালো মেয়ে, ভালো মা, এগুলা হওয়ার যে প্রচেষ্টা, এটা কিন্তু আপনাকে ক্লান্ত করে। মানে দিন শেষে ভালো মেয়ে অ্যাওয়ার্ডটা হ্যাঁ, এই কার ভাগ্যে জুটবে সেটা কিন্তু একটা বড় কম্পিটিশনেও চলে যাচ্ছে নাকি? অ্যাওয়ার্ডটা জুটলেও আপা যে কোনো সময় কিন্তু ওই অ্যাওয়ার্ড আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে যদি পান থেকে একটু চুন খসে। আপনি দেখবেন আপনার ছেলেটা একটু খারাপ রেজাল্ট করলে আপনি খারাপ মা হয়ে গেলেন, আপনার মেয়েটা একটা খারাপ কিছু করলে আপনি খারাপ মা হয়ে গেলেন। মানে খারাপ মা, ভালো মা, বা অফিসে যদি অফিসে কোনো কারণে আপনার একটু এদিক ওদিক হয়, অথবা এটাও কিন্তু আছে যে আমরা যতই বলি না কেন নারীদের চাকরি দেওয়া বা নারীরা সামনে এগিয়ে আসবে, আমি অনেক জায়গাতে দেখেছি, অনেক ইন্টারভিউ বোর্ডে বসে দেখেছি যে পুরুষতন্ত্র বা মানে নারীতন্ত্র, পুরুষতন্ত্র যেটাই বলেন না কেন, ওই ক্ষমতার চেয়ারে যিনি বসেন তার ভেতরে একটা নারীর ভেতরে ওটা কাজ করে যে একটা ইয়াং মেয়েকে যে আমি চাকরি দিব, মেয়েটা তো কয়দিন পরে বিয়ে হবে, ম্যাটারনিটি লিভে যাবে, আমার অফিসের কি হবে? তাহলে এই যে সিস্টেমটা তৈরি করা হয়েছে, এই যে নারীকে সবসময় ওই জায়গাটাতে নেওয়া যে তুমি শক্তিশালী দেখেই তোমাকে এই জায়গায় বসতে হবে, এবং নারী সুলভ কোনো আচরণ তুমি করতে পারবে না, এবং তোমাকে ভালো মেয়ে হতে হবে। এই যে ভালো মেয়ের সার্টিফিকেট পাওয়ার জন্য যে পরীক্ষা আমরা দিই, এই এফোর্টটা যদি আপনি এসএসসি, এইচএসসিতে দিতেন, কত ভালো যে রেজাল্ট হতো আপা। কিন্তু সারা জীবন দেখা যায় যে একটা মেয়েকে ভালো মেয়ে হতে হবে এটা ভাবতে ভাবতে, এই অভিনয়টা করতে করতে দিনটা শেষ হয়ে যায়, জীবনটা শেষ হয়ে যায়, এবং আপনি যখন বয়স হয়ে যায় তখন আপনাকে ভালো নানি দাদি হতে হবে। মানে এটাও একটা মানে সবসময় ভালোই হতে হবে, খারাপ হওয়া কিন্তু যাবে না। আপনি মানে খারাপ হওয়ার দরকার নেই, কিন্তু আপনি আপনার মতো, আপনি সাধারণ মানুষ হতে পারবেন না। নারী মানে অসাধারণ হতে হবে, নারী মানে খুব ভালো হতে হবে, কিন্তু পুরুষের কিন্তু এই ঝামেলাটা নাই। তার মানে পুরুষ আমাদের নারীদের জন্য একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে যে ভালো নারী হতে হলে কি কি থাকতে হবে, কি কি হতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের চলতে হবে, এর ব্যত্যয় হলেই সমস্যা। পুরুষ স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে এবং আমরাও ওই স্ট্যান্ডার্ডকে চ্যালেঞ্জ করতে পারি না, আমরা ওই স্ট্যান্ডার্ডের ভেতর ঢুকে গেছি, এবং আমরা মিলেও ওই স্ট্যান্ডার্ড আরও যাতে শক্ত হয় সেটা প্রমাণ করার চেষ্টা করতে থাকি অনবরত।
আমরা যখন মানে এখন কথা বলছি, কালকে পহেলা বৈশাখ, একটু উৎসব নিয়েও যদি দেখি যে উৎসব যেটাই হয় না কেন, যখনই আসে তখন মেয়েরা একটা বড় কনজিউমার, তাদেরকে আমরা প্রডিউসার হিসাবে দেখতে পারি না। কারণ এটাই বোধহয় নিয়মতান্ত্রিকভাবে হয়ে এসেছে। আমরাও কি তেমনই হতে চাই বা এরকম কিছু, মানে সমস্যাটা কোথায় আসলে? আসলে নারীকে তো সবসময় প্রোডাক্ট হিসেবে দেখা হয়েছে, নারী সব সময় প্রোডাক্ট, এবং এই পুরা মানে আপনার কি বলবো ক্যাপিটালিস্ট সোসাইটিতে এবং ক্যাপিটালিজমের মধ্যে নারীকে সবসময় বাণিজ্যিকীকরণই করা হয়েছে। নারী, আপনি একটা অ্যাডভার্টাইজমেন্টে দেখবেন যে যেখানে নারীর কোনো প্রয়োজনই নাই সেই অ্যাডভার্টাইজমেন্টে নারীকে দেখানো হয়। অথবা আপনি যে পোশাকের কথা বলছেন বা উৎসবের কথা বলছেন, আপনি টেনিস খেলার একটা পোশাকের কথা চিন্তা করেন তো, নারীর পোশাকটা কতখানি আবেদনময়ী হয় সেখানে, হ্যাঁ, বা যে কোনো জায়গাতেই। তার মানে আপনি খেলোয়াড় জায়গাটাকেও ছাপিয়ে পোশাকটা কতটা আবেদনময়ী সেই জায়গাতে আপনি যাচ্ছেন। বা এই যে উৎসব, কালকে দেখবেন যে নারী মানে এই যে কনজিউম করার যে নারীর অ্যাটিটিউডটা, এই কনজিউম করার অ্যাটিটিউডের মধ্যে দেখেন নারীকে রং দিয়ে বেঁধে দিয়েছে। মানে এই যে পয়লা বৈশাখে সবাই কি পরবে, আপনি হয়তো একটু ব্যত্যয় ঘটিয়েছি না, লাল এবং সাদা। এই যে লাল এবং সাদাকে ঘিরে, অথবা দেখেন মানে 8ই মার্চ নারী দিবস, সেখানেও একটা কালার কিন্তু নির্ধারণ করে দিয়েছে পার্পেল। অথবা আপনি জন্মানোর আগেই আপনার মা যে বেবি শাওয়ারটা করবে, গোলাপি এবং নীল দেখে আপনি বুঝে যাবেন যে আগত সন্তানের জেন্ডারটা কি। আবার আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে নারী, পুরুষের জন্য তো রং আছে, এখন দেখি পুরুষদের জন্য ব্লু আছে, কিন্তু পুরুষের জন্য রং থাকলেও পুরুষ যদি নারীর রং যেটি গোলাপি সেটি পরে, সেটি একটি দুর্বল পুরুষ হয়। সবাই বলবে যে দেখেছো গোলাপি শার্ট পরে এসছে। কিন্তু একটা নারী যখন পুরুষের জন্য নির্ধারিত যে রং গত 20, 30, 40 বছর ধরে এসছে, এবং যেটা ক্যাপিটালিজমের একটা পার্ট, একটা বিজনেস, সেই জায়গাতে যখন একটা মেয়ে নীল পরে, মেয়েটাকে কিন্তু কেউ বলছে না যে মেয়েটা পুরুষালী হয়ে যাচ্ছে। তার মানে নারীর প্রতি যে রংগুলো, অথবা নারী, দেখেন নারীর বেদনাকেও রঙের সাথে কম্পেয়ার করা হয়েছে। নারীর বেদনা কি, নারী যদি বিধবা হয় তাহলে তাকে সাদা পড়তে হবে। এটার কিন্তু এক ধরনের মানে রঙের পলিটিক্সটা কিন্তু খালেদা জিয়া করে গেছেন। আপনি দেখবেন তার আগে পর্যন্ত বাংলাদেশের সিভিল সোসাইটিতে, অথবা মানে একেবারে নিম্নবিত্ত পরিবারের কথা বলছি না, কারণ সেখানে রং কোনো চয়েস না, এটা একটা মানে দান, আপনি যেটা পাবেন সেটা পরবেন, চয়েসের জায়গা না। কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু একটা কাজ করেছেন যে উনি দেখিয়েছেন যে একজন বিধবাও সবচেয়ে রঙিন পোশাক পরতে পারে। মানে ওই জায়গাটায় উনি একটা পরিবর্তন আনার চেষ্টা করেছেন। এটা নিয়েও তো নানান বুলিং এর শিকার হতে হয়েছে। হ্যাঁ, উনাকে যে যে নামে ডাকা হয়েছে। কিন্তু এই কথাটা আমি বলতে চাচ্ছি যে নারী যখন স্বামী হারাবে, সেটা আপনি বিধবা পুরুষ, মানে যে পুরুষ বিধবা তো বলে না মনে হয়, যে পুরুষের স্ত্রী নাই, সেই পুরুষকে কি আপনি কখনো দেখতে পাবেন যে সেই বিশেষ কোনো রঙে দেখতে পাবেন না। বরং পুরুষরা হয়তো আরো বেশি বর্ণিল পড়ে। কারণ হচ্ছে যে একজন পুরুষের স্ত্রী, বলে না যে কথায় আছে ভাগ্যবানের স্ত্রী মরে, তাই না? তো তারা নতুন ভাগ্যবান হয় তখন। তার মানে নারী যখন শোক পালন করবে সেটিও একটি রং, নারী যখন উৎসবে যাবে সেটিও একটি রং, নারী যখন যা কিছু করবে, মানে নারীকে সবসময় রঙের সাথে একটা কম্পেয়ার করে থাকতে হয়। মানে নারী বিবর্ণ হতে পারবে না, এবং বিবর্ণ হবে সেই নারীটি যে নারীটির আর কিচ্ছু করার নাই। হ্যাঁ, যেভাবে করে ধরেন এই যে বাল্যবিবাহ আসছে বা যা আসছে, আমার মনে হয় যে নারীর সিচুয়েশনটা 2026-এ এসে আমরা এমন করে বাংলাদেশ পেছাচ্ছে, সতীদাহ প্রথাও চালু হয়ে যেতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে ওই পথেও আমরা কিন্তু হাঁটতে পারি, মানে কোনো অসুবিধা মানে এটা নিয়েও আপনার ডাউট আছে? হ্যাঁ, কারণ যেভাবে আপনি দেখছেন মানে পিছাচ্ছে, যেখানে আমরা আগাবো। আমরা হ্যাঁ। কিন্তু অনেক আগে দেখেছি যে নারীরা স্লিভলেস পরে মিছিলে যাচ্ছে, আন্দোলনে 60 সালে ঢাকা ইউনিভার্সিটি ছবি দেখেন, সেখানে এখন তো আসলে এগুলো চিন্তাই করা যায় না। আমরা আরো পিছাচ্ছি, অনেক বেশি পিছাচ্ছি। হ্যাঁ, এবং আপনি তো শুধু খালি পিছাচ্ছেন সেটা না, মানে এই পিছানোটা কিন্তু আমি মনে করি আমি মনে করতে পারি যে আচ্ছা, হঠাৎ পুরো পৃথিবীতে ডানপন্থা একটা রাজনীতির বিস্তার ঘটছে, সেটা একটা, কিন্তু এটাকে আমি সবসময় দেখি এটা একটা বিশাল রাজনৈতিক ফ্রেমওয়ার্কের একটা পার্ট, এবং এটা কোনো না কোনো মানে একটা টার্গেট আছে। এটা এমন না যে জাস্ট আমি খুবই ইসলামিস্ট হয়ে গেলাম, আমি খুব নামাজ পড়ছি দেখে আমি এই কাজগুলো করছি, তা কিন্তু না। আপনি দেখবেন এটার পেছনে বিশাল একটি রাজনীতি আছে, এবং সেই রাজনীতিটা হচ্ছে মানে এমন একটি রাজনীতি যে রাজনীতি সবসময় ভাবে যে নারীকে আসলে সামনে আসতে দেয়া যাবে না। এবং এটাই কিন্তু আমরা দেখেছি নারীর কর্মঘণ্টা নিয়ে কি হয়েছে, আপনি দেখেছেন 8 মানে ঘন্টা। পুরুষতন্ত্র এই জিনিসটাকে আসলে নারীবাদকে ট্র্যাপে ফেলে দিল কিনা? হ্যাঁ,
আবার এই যে শব্দটা বললেন আপা নারীবাদ, এখনই আপনাকে আমাকে কি লিখবে জানেন? আমরা নারীবাদ এবং শাহবাগী। বিশেষ করে শাহবাগ যখন হচ্ছে আমি তখন বিদেশ ছিলাম, হ্যাঁ, কিন্তু আমাকে না সারাদিন লেখে এই তো শাহবাগী কোথায় থেকে, মানে শাহবাগী একটা গালি হয়ে গেছে, নারীবাদ একটা গালি হয়ে গেছে। এবং নারীবাদ মানে নারীবাদ যে কত বিউটিফুল একটা কনসেপ্ট, এইটাকে আমি মনে করি বাংলাদেশে নারীবাদের চর্চা যাদের হাত দিয়ে হয়েছে তাদের একটা সবসময় চেষ্টা কি ছিল জানেন? আমি সরি, তারা হয়তো আমার উপর বিরক্ত হবেন, কিন্তু নারীবাদকে তারা সবসময় মানে পুরুষকে ঘৃণা করার জায়গায় পুরুষকে অপোজিশন হিসেবে দেখেছে, এবং তারা অপোজিশন হিসেবে দেখে নিজেরা পুরুষ হয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি যে আপনি হিজাব করে চরম নারীবাদী হতে পারেন, আপনার এত বড় একটা দাড়ি আলখাল্লা বা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি একজন পুরুষও চরম নারীবাদী পুরুষ হতে পারে। এটা হতে পারে কারণ এটা একটা বিউটিফুল কনসেপ্ট, যে কনসেপ্টটা বলে যে সোসাইটিতে যে ডেপ্রাইভ আপনি তার কথা বলবেন। মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা একটা পুরুষ যদি নিগৃহীত হয় তার পাশে দাঁড়ানোটাও কিন্তু নারীবাদ। কিন্তু এই যে নারীবাদ বা বাংলাদেশে যে গত 20 বছরের নারীবাদ আপনি দেখবেন, সেই নারীবাদটা কিন্তু আমার কেন জানি মনে হয় যে এটাও পুরুষতন্ত্রেরই একটা তৈরি, মানে পুরুষতন্ত্রই চায় কি এই ধরনের মিসকনসেপশনটাই সোসাইটিতে থাক, তাহলে পুরুষের জন্য এটা খুব আনন্দজনক জায়গা হবে। পুরুষ যখন আপনাকে বলবে যে দেখো দেখো নারীবাদীরা আমাদের গালি দেয়, নারীবাদীরা আমাদেরকে দেখতে পারে না, নারীবাদীরা আমাদের শত্রু, তখন একটা ম্যাস পপুলেশনের একটা গ্রুপ তাদের সাইডে চলে যাবে যে আসলেই তো নারীবাদী মানেই খারাপ, নারীবাদী মানেই হচ্ছে সোসাইটিতে ইমব্যালেন্স তৈরি করছে। তার মানে এই যে পুরুষতান্ত্রিক রাজনীতি, যে এই যে মিসোজিনিস্টিক থিঙ্কিং, এটাও কিন্তু এই যে নারীবাদের মিসকনসেপশন এটাকে জিয়ে রাখার এক ধরনের চেষ্টা করে, আমার মনে হয় এটা। আমরা আসলে নারী শব্দ মেয়েদের তো, এবং মেয়েরা কোথায় কোথায় আসলে কোন ট্র্যাপে পড়ছে, কোন রাজনীতির একটা চক্রের মধ্যে ঢুকে যাচ্ছে, এটা নিয়ে কথা বলছিলাম। এটা থেকে তো বের হয়ে আসারও একটা ওয়ে খুঁজতে হবে। তো সেই জায়গাটায় আমরা যদি দেখি যে আমাদের সংসদ, এটা তো একটা সবচেয়ে উপরের জায়গাটা, ওখানেও কিন্তু আমরা দেখলাম রাজনীতির ক্ষেত্রে যে আসন দেওয়ার ক্ষেত্রে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো সেটা দিতে পারলো না। 5% দেওয়ার কথা সেটাও কিন্তু পূরণ করতে পারলো না। ইভেন আমরা যদি জামায়াত ইসলামীর কথা বলি, তারা তাদের 43% নারী আছেন, কিন্তু তারা কিন্তু একটা আসনেও মনোনয়ন দিতে পারেননি। মানে এই কথাগুলো আমার টকশো যারা দেখে তারা বলবে যে আমি একই কথাই বলি, কিন্তু এই কথাগুলো বলতে হবে আপা। আমি মনে করি যে এটা যদি রিপিটেশনও হয় এটা বলতে হবে। ইলেকশনের কথা আপনি যেটা বললেন যে আসলেই তো সত্য যে বিএনপির মতো একটি বিশাল রাজনৈতিক দল, যে দলটি নারী নেতৃত্বের মধ্যে দিয়েছিল, তারাও 5% দিতে পারেনি। এখানে আমি একটা যুক্তি খোঁজার চেষ্টা করেছি যে এই ইলেকশনটা তো আসলে সাধারণ একটা ইলেকশন ছিল না, বা সাধারণ একটা সময়ের ইলেকশন ছিল না। আপনি যদি পার্টিকুলারলি বিএনপি নামক এই দলটিকে দেখেন, গত 15 বছর বিএনপি তো আসলে কোনো গুপ্ত রাজনীতি করে নাই। সো বিএনপির একটা তৃণমূলের যে পুরুষ নেতাটি ছিল তারও কিন্তু 100, 200, 500 মামলা ছিল। বিএনপি তৃণমূলের মানে কর্মীরা পর্যন্ত ধান খেতে ঘুমিয়েছে। তো ওরকম একটা সিচুয়েশনে বিএনপির জন্য আসলে নারী মানে পুরুষ নেতৃত্বই যেখানে গড়ে ওঠে নাই, সেখানে নারী নেতৃত্ব খুঁজে পাওয়াটা একটু টাফ ছিল না। কিন্তু যোগ্য নেত্রী পাওয়া যায় না, বা যোগ্য মানুষ নারী পাওয়া যায় না, মানে যোগ্য নারীর আসলে এটা কি হবে? এই যে এই কথাটা যে আপনি বললেন, আমি কখনো বিএনপির নীতি নির্ধারণীতে যারা আছেন বা জনাব তারেক রহমান, তাকে আমি কখনো বলতে শুনি না যে যোগ্য নারী পাওয়া যায় না, কারণ উনি তো জানেন যোগ্য নারী পাওয়া যায়। কিন্তু পার্টিকুলারলি কিছু রাজনৈতিক দল কিন্তু একদম ওপেনলি বলেছেন। এবি পার্টির একজন আমার সাথে এই টকশোতে উনি বলেছেন যে যোগ্য নারী খুঁজে পাওয়া যায় না। ইটস 100% মিসোজিনিস্টিক কমেন্ট। হ্যাঁ, যোগ্য নারী খুঁজে পাওয়ার জন্য আপনার সেই যোগ্যতা সম্পন্ন চোখ লাগবে। সেই যে পুরুষের এই যোগ্যতা সম্পন্ন চোখটি নাই, সেই পুরুষ কখনো যোগ্য নারী খুঁজে পাবে না, সেই নারী যতই যোগ্যতা সম্পূর্ণ নারী হোক না কেন। আর নারী যেখানে আমি নারীকে নেতৃত্বের জায়গাটাই দেখতে চাইবো না, তখন আসলে যোগ্যতা অযোগ্যতা প্রশ্নটা তো অনেক ঊর্ধ্বে। আপনি যেটা বললেন যে একটি রাজনৈতিক দল দাবি করেন তার 43% হচ্ছে নারী কর্মী, সেই রাজনৈতিক দল একটা নমিনেশনও দেয় নাই, এবং তার নোট অফ ডিসেন্ট আছে কিন্তু এটাতে। কেন সে দেয়নি? সে কি বলে জানেন? যে নারীর জন্য হচ্ছে এই দেশ নিরাপদ না,
নারী ইলেকশন করতে পারবে, তাকে নিরাপত্তা আমরা দিতে পারবো না। আচ্ছা, এই যে 43% নারী, এই নারীরাই সবার বাসায় গেছেন আপা জান্নাতের টিকিট বিক্রি করতে? নারীরাই তো গেছেন, কোনো পুরুষকে সাথে নিয়ে তো যায় নাই। সে যে গ্রামে গেছে নারীরা, গ্রামে ধরেন যেখানে ইলেকট্রিসিটি নাই, সেই সব জায়গায় আপনি যখন নারীদেরকে পাঠাচ্ছেন জান্নাতের টিকিট বিক্রি করার জন্য, ওই নারীটা কি তখন নিরাপদ ছিল আপনার চোখে? তাহলে তার মানে আপনি যখন ক্ষমতার জায়গায় নারীকে দেখবেন, তখন নারীর নিরাপত্তা, নারীর পোশাক, নারীর কর্মঘণ্টা আপনার জন্য একটা মেজর ফ্যাক্টর। কিন্তু আপনার জন্য ওই নারী যখন জান্নাতের টিকিট বিক্রি করবে, তখন ওই নারীর নিরাপত্তা নিয়ে আপনার কোনো সমস্যা নাই। এবং এই রাজনৈতিক দলগুলো যারা নারী নেত্রী, আপনি তাদের অবস্থাটা দেখেন, তারা কি বলে জানেন? তারা বলেছেন যে আমরা ঈমান এনে এই রাজনৈতিক দলটি করি, আমরা জানি যে এখানে আমরা কোনোদিন আমির হতে পারবো না। এবং তার একটি সূরাকে খুবই মিসকোট করে, সেই সূরাতে বলা হয়েছে যে পুরুষ হচ্ছে নারীর দেখভাল করবে এরকম। এটা কিন্তু একটা ফ্যামিলির কনসেপ্টে বলা হয়েছে, হাজব্যান্ড এবং ওয়াইফকে, এবং পারিবারিক আবহের কারণে এই সূরাটার কথা বলা হচ্ছে। এটা কিন্তু পুরা সমগ্র পুরুষ জাতিকে বলে নাই যে নারীর সমস্ত দায়িত্ব তোমাদেরকে দিলাম। তাহলে ইসলামের রাজনীতি করে তারা করে কি, এই সূরাগুলার একটা করে লাইন তুলে আনে, এবং তুলে এনে, কারণ আমরা সবাই জানি যে কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত কোনো না কোনো ঘটনার প্রেক্ষিতে হয়েছে। যেহেতু কোনো না কোনো ঘটনার প্রেক্ষিতে হয়েছে, আপনি ওই ঘটনাকে এমফ্যাসিস না দিয়ে আপনি যখন একটা লাইনে এমফ্যাসিস দিবেন, তখন তার যে বর্ণনাটা বা তার যে এক্সপ্লেনেশনটা, সেটা ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। এবং ওই যে আপনি বলছিলেন যে 43% নারী কর্মী বা এরা, তাদের নারী উইংয়ের যিনি প্রধান, আমি একটি কথা একটা জায়গায় বলেছিলাম যে জেন্ডার পলিটিক্সে বা রাজনীতির ময়দানে মা বোন বলা যায় না। উনাদের নারী উইংয়ের প্রধান, আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি ইলেকশনের আগে আমাকে কি বলেছে জানেন? যে কে উনি বলেছেন যে নারীকে মা এবং বোন বলা যাবে না, তাহলে একটা বাদ থাকে, সেটা হচ্ছে বউ। বউ তো তাহলে একটা হয়, তাহলে উনি কোনটা হতে চান? দেখেন, ওনাদের নারী উইংয়ের প্রধান। উনি যদি ইসলামের রাজনীতি করেন, বউ তো আসলে একটা হয় না ইসলামে, বউ তো একাধিক হতে পারে। তার মানে ওই জায়গাটাতে উনি ভুল, আমি রেটরিক করে বলছি। কিন্তু একটা নারী রাজনীতিবিদ যখন আরেকজন নারীকে তার একটি কমেন্টের জন্য এই ধরনের কমেন্ট করে আপনাকে ওই যে সাইবার বুলিংকে ইনস্টিগেট করে, আমরা যে ছিলাম না যে নারী আসলে নারী বান্ধব না, এটা তো তাহলে এটারই প্রমাণ করে যে একজন নারীকে দেখেন, আপনাকে মানে আপনি যদি দেখেন সারাদিন রাত শেখ হাসিনা এবং খালেদা জিয়া আমাদের পুরুষদেরকে যদি বলতো যে পুরুষ শিক্ষার কথা বলতে বা পুরুষের কোনো অধিকার কথা যদি বলতো যে আমাদের আব্বু এবং আমাদের ভাইয়াদের, আপনার শুনতে কেমন লাগতো? আপনি কি শুনতেন এটা? তার মানে একজন নারী যখন ক্ষমতার ওই জায়গায় থাকে, সে কিন্তু আপনাকে আব্বু এবং ভাইয়া বলে না। কিন্তু আপনি কেন একটা নারীকে নারী শিক্ষার কথা বলেন, নারী শিক্ষা বলেন? আপনি কেন বলবেন মা বোনের শিক্ষা? কেন বলে জানেন? কারণ মা বোন বলা মানে কি, আপনার উপর এক ধরনের ডমিনেশন ক্রিয়েট করা। মা বোন হচ্ছে আপনার সবচেয়ে সফিস্টিকেটেড জায়গা, আপনার সবচেয়ে আদর এবং সবচেয়ে সুরক্ষিত একটা জায়গা, যাকে আপনি প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেন। তার মানে এই পুরুষ রাজনীতিবিদরা আপনাকে মা বোন বলে আপনার অথরিটিটা তারা নিয়ে যাচ্ছে, যে এই মেয়েটার দায়িত্ব আমার, এই মেয়েটা যতই রাজনীতির ময়দানে বড় বড় কথা বলুক, সে যতই পাওয়ারফুল নারী হোক, তার শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার, কারণ সে আমার মা এবং বোন। এবং আমি আমার প্রফেশনাল জায়গাতেও দেখেছি, আমার অনেক কলিগ বা যারা আছেন, কয়েকদিন আগেও একজনের সাথে খুব মানে প্রশাসনিকভাবে একজন মানুষ আমার বিশ্ববিদ্যালয়ে, তিনি আমাকে বলছেন তুমি আমার মেয়ের মতো। আমি বলছি নো, আই এম নট ইউর ডটার, আই এম ইউর কলিগ। কারণ আমি কেন আপনার মেয়ের মতো হব? প্রফেশনাল জায়গাতে বা রাজনীতির ময়দানে মা বোন নাই। আপনাকে তখন পার্টিকুলারলি মানুষ, নারী এবং পুরুষ, হ্যাঁ আপনি কখনো বলতে পারেন, যেমন ধরেন ফ্যামিলি কার্ড, ওইটা দেয়া হচ্ছে কাকে? মাকে। একটা পরিবারের মাকে দেয়া হচ্ছে, প্রধানকে দেয়া হচ্ছে। মানে পরিবারের প্রধান এখানে কিন্তু বলাই হচ্ছে যে মা হতে হবে বা স্ত্রী হতে হবে। তখন আপনি বলতে পারেন যে মা বোনদের জন্য আমি এটা করেছি, কারণ এটা টার্গেট গ্রুপ হচ্ছে মা বোন। এটা কিন্তু আপনি একটা অফিসের প্রধান মেয়েকে কিন্তু এটা দিবে না। তার মানে ওই জায়গায় আপনার কিন্তু মা বোন বলা জায়েজ আছে। কিন্তু আপনি যখন একটা নারী শিক্ষার কথা বলবেন বা রাজনীতির ময়দানে নারীকে বলবেন যে মা এবং বোনেরা আপনারা আসেন, আপনারা এটা বলেন, এটা হবে না। তার মানে জেন্ডার পলিটিক্সের ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা আপনাকে বুঝতে হবে। একটা কাজ মানে অনেক বিতর্কের মধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো কাজ করেছে, তারা কিন্তু মহিলা অধিদপ্তরকে নারী অধিদপ্তর করেছে। মানে অন্তত মানে এতটুকু আমরা নারীর প্রতি। কিন্তু তার পাশেই আপনি আবার দেখবেন যে তারা যে নারী কমিশন করেছিল, একটা কথাও শুনে নেয় নারী কমিশনে। এবং সেই নারী কমিশনের যিনি প্রধান ছিলেন, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, তাকে কি করা হয়, যে পরিমাণে হেনস্থা করা হয়েছে। তাহলে আপনি কি বলবেন? এই যে মানে নারী, মা, কন্যা, এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি যদি বলি নহমাতা, নহকন্যা, মোর দ্যান দ্যাট নারী।
মানে এইটা কবে হবে? কোনোদিন হবে না। কারণ হচ্ছে কি আপা, মানে এই সোসাইটিতে একটা নারীকে মানে আপনাকে মাই হতে হবে, আপনাকে বোনই হতে হবে, আপনাকে কন্যাই হতে হবে। কেন? মানে এইটার বাইরে যে ঊর্ধ্বে কোনো কিছু কি হতে পারে না? মানে একটা মেয়ে তো হতেই পারে, সে কারো মা না, সে কারো বোন না, হতে পারে না? হতে তো পারে। তাহলে এই যে সে যে তার নিজস্বতা দিয়ে, সে যে তার স্বকীয়তা দিয়ে আগাবে, এই আগানোটা তো আমরাই তাদেরকে আগাতে দেই না। কারণ যখনই যে মেয়েটি যে জায়গাতে যাবে, যেমন আপনি দেখবেন আর্মিদের মধ্যে ভাবি কালচার আছে। হ্যাঁ, মানে ভাবিকে ধরেন কোনো একটা আর্মি অফিসার, তার নাম যেমন আপনি, আমি জানি না আপনার হাজবেন্ডের নাম আমি কি। নিজেই এটা মানে আচ্ছা, দেখে এসেছি, অভ্যস্ত। হ্যাঁ, অমুক ভাবি, মানে হ্যাঁ। ভাবিদের নিজ ওয়াইফের নিজস্ব কোনো পরিচয় এখানে আসলে এটা উধাও হয়ে যায়। হ্যাঁ, অমুক ভাবি তমুক ভাবি। হ্যাঁ, তবে আমি যতটুকু মানে জানি হাজবেন্ডের যে পরিচয়টাই বড় হয়ে ওঠে আর্মিতে এখানে। কিন্তু আবার মানে স্ত্রীদের কিন্তু মর্যাদা আবার পুরুষ অফিসার থেকে অনেক বেশি, অনেক বেশি, অফিশিয়ালি হ্যাঁ। বেশি। কোথায় বসবে, আগে বসতে হবে ওয়াইফকে, হ্যাঁ, স্ত্রী এই যদি কোনো জায়গাগুলো কমপ্লেইন করে, মানে এগুলো অনেক ম্যাসিভ ভাবে দেখা হয়, এটা গুরুত্ব দিয়ে দেখা হয়। ওই যে দেখেন অমুক ভাবি, মানে ওই মেয়েটা যে তারও একটা নাম আছে বা তারও যে একটা স্বকীয়তা আছে, সেটা ছাপিয়ে যে তিনি অমুক ভাবি হয়ে যান এবং পুরুষের নাম ধরে ওই ভাবি হন। বা এই যে দেখেন পৃথিবীর ইতিহাসে তো এখন হয়তো কিছু প্রগতিশীল পুরুষ এটা করে, কিন্তু পৃথিবীর ইতিহাসটা কি যে আপনি বিয়ে করবেন, আপনার বাবা যে আপনাকে একটা মানে খাসি বা গরু জবাই করে আপনার আকিকাটা করলো, সেই নামটা হারিয়ে যায়, আপনি আপনার স্বামীর নামটাই আপনার লাস্ট নেম হিসেবে লেখেন। তাহলে এই যে নামের রাজনীতি, পদবীর রাজনীতি, এটাও কিন্তু খুব নারী বান্ধব নয়। এবং এই মানে এই যে কনসেপ্টগুলো, এটা হয়তো কেউ অমনভাবে ভাবে না। আমি সেদিন খুব মজার একটা কথা কাকে বললাম, খুব হাসলেন উনি। এটা হয়তো খুব সিলি, কিন্তু বলতেই চাই। ধরেন কোনো একটা খাওয়ার নাম আপা, সেই খাওয়ার নামটা যখন পুরুষের নামের সাথে যাবে, সেটার একটা স্ট্যান্ডার্ড পেয়েছে। যেমন মোরগ পোলাও, আপনি দেখেন মোরগ পোলাও কি সবসময় মোরগ দিয়ে বানানো হয়? মুরগি দিয়ে হয়। কিন্তু যখন মোরগ পোলাওর কিন্তু আলাদা একটা স্টেটাস আছে, এই জন্য কিন্তু আপনি নামটা দিয়েছেন মোরগ পোলাও। কিন্তু বাসায় যেদিন প্রতিদিন আপনি মুরগির মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছেন, ওটা কিন্তু মুরগির মাংস। তার মানে হচ্ছে কি দেখেন, মানে খাওয়ার নামের মধ্যে বা একটা প্রাণীকে, মানে সেই জায়গাতেও কিন্তু আপনি জেন্ডারকে কীভাবে ইউজ করেন। মানে যখন আপনার ওই খাওয়াটাকে খুব উচ্চ মার্গীয় খাওয়া, খুব এক্সপেন্সিভ খাওয়া, খুব ভালো খাওয়া বলতে হবে, তখন আপনি তাকে বলছেন মোরগ পোলাও, মুরগি পোলাও কিন্তু আপনি বলছেন না। তাহলে মানে এটা হয়তো সবাই এখন আমাদেরকে অনেক ট্রল করবে যে আমরা অনেক সিলি কথা বলছি, কিন্তু মানে শব্দের গুরুত্ব কিন্তু অনেক বেশি। এটা আমি খুব বেশি বিশ্বাস করি যে শব্দের গুরুত্ব, এবং আমাদেরকে অবশ্যই উচিত মানে শব্দ নিয়ে কথা বলা, যে এই শব্দ বলা যায় না। অথবা দেখেন আপনি যখন অফিসে কাজ করেন, একটা ডেকোরাম আছে। অথবা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটা কিন্তু যে কথাগুলো আমরা ধর্ষণের বেলায় বললাম, যে সেক্সুয়াল হ্যারাসমেন্টও শুধু ওয়ার্ক প্লেসে কিন্তু শুধুমাত্র যে আপনাকে টাচ করা তা দিয়ে না, শব্দ দিয়ে হয়। আপনি কমপ্লিমেন্ট পান, তাই না? আপনার পুরুষ সহকর্মী আপনাকে দেখে আবেগে গলে পড়ে বলবে যে এত সুন্দর লাগছে। এই যে কমপ্লিমেন্টগুলো তারা আপনাকে দেয়, এই কমপ্লিমেন্ট যদি আপনার অস্বস্তি তৈরি করা হয়, এটাও কিন্তু ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট। কিন্তু আমরা আসলে কয়জন এটা জানি? আপনি বলেন, জানি না তো। অসংখ্য ধন্যবাদ। না, ধন্যবাদ আপা। যোগাযোগ থাকবে অবশ্যই, যে পরিচয় হলো, এসব নিয়ে আরো অনেক কথা হবে, অনেক কাজ হবে। অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আয়োজন, সব দোষ মেয়েদের। দ্য পোস্টের সাথে থাকবেন, দ্য পোস্ট দেখবেন। ধন্যবাদ।